আমরা আজকে ক্লাস 9-এর যে ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার ভৌতবিজ্ঞান তার প্রথম চ্যাপ্টার পরিমাপ সেটা নিয়ে পড়াশোনা করব। আমাদের এবছরের যারা ক্লাস 9-এ উঠেছিস তাদের উদ্দেশ্যে বলি যে আমরা ক্লাস 8 পর্যন্ত একটা বইতেই পরিবেশ ও বিজ্ঞান বইটার নাম ছিল, বা বিজ্ঞান ও পরিবেশ, সেই বইতেই আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এদের বিষয়গুলো পড়েছি। এরপর ক্লাস 9-এ উঠে দুটো বই আলাদা হয়েছে, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স। আমরা সেই ভৌতবিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টার পরিমাপ সেই অংশটা নিয়ে আলোচনা করব আজকে। এমনিতে ভৌতবিজ্ঞানে ফিজিক্স আছে, অর্থাৎ পদার্থবিদ্যা আছে কিছু চ্যাপ্টার ক্লাস 9-এ, এবং কেমিস্ট্রি আছে, রসায়ন, তার কিছু চ্যাপ্টার আছে, আর দু একটা চ্যাপ্টার আছে যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি দুটোর জন্যই কমন, সাধারণ চ্যাপ্টার, সেটা ফিজিক্স কেমিস্ট্রি সবেতেই কাজে লাগবে, সেই রকমই একটা চ্যাপ্টার হচ্ছে পরিমাপ। আসলে ভৌতবিজ্ঞান পড়তে গেলে আমাদের যে কোনো বিষয়ে মেজারমেন্ট করাটা খুব জরুরি, অর্থাৎ পরিমাপ করাটা খুব জরুরি, তাই সেটা নিয়ে প্রথমেই আমরা আলোচনা শুরু করছি। আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে বেশ যে প্রাকৃতিক বিষয়গুলো আমরা পরিমাপ করতে পারি তাদেরকে আমরা বলি রাশি বা প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি। এদের প্রত্যেকের ইংরেজিতে আমরা লিখব ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এই রাশি, প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি কী বা ফিজিক্যাল কোয়ান্টিটি কী সেটা আমাদের প্রথম জানতে হবে। ক্লাসে ছাত্ররা থাকলে আমরা ছাত্রদের সঙ্গে ইন্টারাকশন করে এই বিষয়টা আলোচনা করতাম, এখানে আমাকে একা একাই বলতে হচ্ছে পুরো বিষয়টা। কীরকম? যেমন জল, জল কি আমরা পরিমাপ করতে পারি? তো আমাদের মনে হতে পারে হ্যাঁ জল পরিমাপ করতে পারি। আসলে আমরা জল পরিমাপ করতে পারি না। আমরা জলের কি মাপতে পারবো? ভর মাপতে পারবো, জলের ঘনত্ব মাপতে পারবো, জলের গভীরতা মাপতে পারবো, জলের উষ্ণতা মাপতে পারবো। এই যে বিষয়গুলো, এইগুলো আমরা পরিমাপ করতে পারি, জল পরিমাপ করতে পারি না। এই জল কোনো ভৌত রাশি নয়, কিন্তু ভর, ঘনত্ব, গভীরতা, উষ্ণতা এগুলো সব হচ্ছে ভৌত রাশি। আমাকে পরিমাপ করা যায় না, কিন্তু আমার উচ্চতা পরিমাপ করা যায়, আমার ওজন পরিমাপ করা যায়, আমার বয়স পরিমাপ করা যায়। এই যে বিষয়গুলো, প্রাকৃতিক যে বিষয়গুলো পরিমাপ করা যায়, বইতে সুন্দর করে সংজ্ঞা লেখা আছে দেখবি, প্রাকৃতিক যে বিষয়গুলো পরিমাপ করা যায় তাদেরকে আমরা বলি ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি, সংক্ষেপে ওগুলোকে রাশিও বলা হয়। ইংরেজিটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ভর, ঘনত্ব, গভীরতা, উষ্ণতা, বেগ, ত্বরণ, কাজ, বল, এরকম বহু রাশির কথা আমরা আস্তে আস্তে যত ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স পড়তে শুরু করবো বা কেমিস্ট্রি পড়তে চালিয়ে যাব, ততক্ষণ এই রাশির অনেক রাশির কথা আমরা জানতে থাকবো। তাহলে প্রথম যে বিষয়টা আমরা জানলাম যে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় তাদেরকে আমরা বলি প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি, ইংরেজিতে তাদেরকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা পরিষ্কার হলো। এরপরে পরিষ্কার হলো মানে এরপর বইটা পড়বি, আমার কথাগুলো শুনবি আর একবার দুবার তিনবার, তাহলেই পরিষ্কার হবে। এরপরে যে বিষয়টা, যে আমরা তো বললাম এগুলো পরিমাপ করা যায়, তো পরিমাপ করা যায় কিভাবে, পরিমাপ করব, পরিমাপ করার জন্য কি প্রয়োজন, সেইটাতে যাওয়ার আগে এর মাঝে দু চারটে কথা আছে। সেটা হচ্ছে যে ধর ভর, দুটো রাশি আমি লিখছি, একটা হচ্ছে ভর, তাকে আমরা ইংরেজিতে বলি মাস, ক্লাস 8-এ আমরা এগুলো পড়েছি। আর একটা রাশি আমরা লিখছি, সেটা হচ্ছে ওজন, তাকে ইংরেজিতে বলা হয় ওয়েট। এই ভর এবং ওজন, এই দুটো প্রাকৃতিক রাশি সম্পর্কে আমি একটু বিশেষভাবে প্রথমে পড়ছি, কেন বলছি একটু এগোলেই বোঝা যাবে। তো ভর কাকে বলে? এই চকটার ভর কাকে বলে না, এই চকটার মধ্যে যতটা জড় পদার্থ আছে, চকটা চকের গুঁড়ো দিয়ে তৈরি, তাহলে চকের গুঁড়ো যতটা আছে সেটা হলো এর ভর। যে কোনো মানে বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ থাকে সেইটাকে বলা হয় তার ভর। বস্তুর মধ্যে মানে একটা কাঠের চেয়ার, তার মধ্যে যতটা কাঠ আছে সেটা হলো ওই চেয়ারটার ভর। তাহলে ভর, এগুলো আমরা আবার বলছি, এগুলো ক্লাস 7-8 থেকেই আমাদের ধারণা তৈরি হয়েছে। কোনো বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ থাকে সেটাকে বলা হয় ভর।
কিন্তু এই জড় পদার্থে এই মাস ভর বলার জন্য তাকে এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে এর কোনো নির্দিষ্ট দিকের কিন্তু প্রয়োজন নেই বা নির্দিষ্ট দিক বলাও হয় না। তাহলে ভর এমন একটা ভৌত রাশি মানে আবার বলছি যাকে পরিমাপ করা যায়, ভর পরিমাপ করা যায়, আমরা জানি দাঁড়িপাল্লা দিয়ে ভর পরিমাপ করা যায়। তাহলে ভর হলো এমন একটা ভৌত রাশি যার পরিমাপ করা যায়, তার মানে তার মান আছে কিন্তু তার কোনো নির্দিষ্ট দিক বা অভিমুখ নেই। কিন্তু ওজনের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম, এটার ওজন কি, ভর তো বললাম একটা কিছু ভর হবে, এটার ধর 15 গ্রাম ভর হবে কি 20 গ্রাম ভর হবে। এবার এটার ওজন কি না, এই বস্তুটাকে পৃথিবী যে বলের দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এক্ষেত্রে কেন্দ্রের দিকে মানে নিচের দিক, তো আমরা যেহেতু পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে আছি তাহলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে যে বলের দ্বারা সেটাকে আমরা বলি ওজন। তাহলে ওজনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা পরিমাপ তো আছেই, মান আছে এবং তার একটা নির্দিষ্ট দিক আছে। দিকটা কোন দিকে না, পৃথিবীর কেন্দ্রের দিকে। এটা যদি কোনো একটা বস্তু হয় আর ওজনের কথা যদি বলি, ওজনের দিক হচ্ছে এদিকে। আমরা ক্লাস 8-এ পড়েছিলাম যে ধর এই বস্তুটার ভর যদি m হয় তাহলে এর ওজন কত না m ইন্টু জি। জিটা কি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটা পৃথিবী পৃষ্ঠে বা সমুদ্র পৃষ্ঠে সেটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এগুলো ক্লাস 8-এর একদম ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম যে এটার ভর যদি 10 কেজি হয় তাহলে এটার ওজনের আর একটা নাম আছে, ওজনকে আরেকটা জিনিস বলা হয়, সেটা বলা হয় ভার। দুটোই হচ্ছে ওয়েট। তাহলে তার ভার বা ওজন কত হবে না 10 ইন্টু 9.8, গুণ করবো এগুলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা ক্লাস 8-এ পড়েছি, এখানে আবার পরের চ্যাপ্টারে পড়বো, এটাকে বলা হয় নিউটন। এগুলো আমরা ক্লাস 8-এর পড়া, যদিও ক্লাস 9-এর পরের চ্যাপ্টারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে, কিন্তু আমি যে বিষয়টা বোঝানোর জন্য বলছি সেটা মাথায় রাখ যে ভর এবং ওজন দুটোই ভৌত রাশি, অর্থাৎ দুটোকেই পরিমাপ করা যায়। আমরা জানি ভর পরিমাপ করা হয় সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লা তার সাহায্যে, আর ওজন পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। কিন্তু এই দুটোর মধ্যে তফাৎটা কোথায় হলো না, এর শুধুমাত্র মান আছে, এক্ষেত্রে ধর 10 কেজি, আর এর মান আছে 10 ইন্টু 9.8 অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হয়। এটা আমরা শিখেছি, এটা পেয়েছি কোত্থেকে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এটা পেয়েছিলাম। আর এর একটা নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট অভিমুখ আছে, সেটা এক্ষেত্রে ওজনের জন্য সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে এই দুটো ভৌত রাশি হওয়া সত্ত্বেও এদের মধ্যে একটা পার্থক্য দেখা গেল যে শুধু মান আছে, এবার মান এবং অভিমুখ দুটোই আছে। মান আছে শুধু যে সমস্ত ভৌত রাশির, তাদেরকে আমরা বলি স্কেলার রাশি, তারা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, স্কেলার বাংলায় স্কেলার রাশি। আর যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুই আছে, আপাতত এইটুকু বলছি, এর থেকে একটু বেশিও ভেক্টর রাশি মানে ব্যাখ্যা করার ক্ষেত্রে বা ভেক্টর রাশি বলার ক্ষেত্রে কোনো একটা রাশিকে শুধু মান অভিমুখ দিয়েও অনেক ক্ষেত্রে বলা হয় না, সেটা আমরা একটু পরে বলবো। আপাতত শুধু এইটুকু বলি, ভেক্টর রাশি বলে সেটাকে বলা হয় ভেক্টর রাশি। মান অভিমুখ দুই আছে, তারা ভেক্টর রাশি। মান আছে অভিমুখ নেই, নির্দিষ্ট অভিমুখের প্রয়োজন নেই, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। তাহলে আমরা কোন কোন বিষয়গুলো পড়লাম, যে ভৌত বিজ্ঞান পড়ার জন্য, ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়ার জন্য আমাদের অনেক প্রাকৃতিক বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়, অঙ্ক কষতে হয়, ব্যাখ্যা করতে হয়। সেই প্রাকৃতিক বিষয়গুলোকে পরিমাপ করা প্রয়োজন, মাপা প্রয়োজন, মেজারমেন্ট করা প্রয়োজন। সেই জন্য ওই প্রাকৃতিক বিষয় যাদেরকে আমরা পরিমাপ করতে পারি তাদেরকে আমরা বলি প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বা সংক্ষেপে রাশি, ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। এবং আমরা একটা উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম যে জল পরিমাপ করা যায় না, জল মাপা যায় না, কিন্তু জলের গভীরতা মাপা যায়, জলের ভর মাপা যায়, জলের উষ্ণতা মাপা যায়, এই রকম আর কি। তফাৎটা এই জিনিসটা, আমাকে মাপা যায় না, আমার উচ্চতা মাপা যায়, আমার বয়স মাপা যায়, আমার ওজন মাপা যায়, যে আমি ভৌত রাশি নয় কিন্তু আমার ওজন ভৌত রাশি, আমার উচ্চতা ভৌত রাশি, আমার বয়স ভৌত রাশি। তারপরে আমরা অনেক ভৌত রাশির কথা পড়ব, কিন্তু প্রথমেই আমরা দুটো ভৌত রাশি নিয়ে শুরু করলাম আলোচনাটা। সেটা হচ্ছে যে একটা হলো ভর আর একটা হলো ওজন। ওজনের আর একটা নাম হচ্ছে ভার। ওই ভরকে ইংরেজিতে বলা হয় মাস, ওজনকে ইংরেজিতে বলা হয় ওয়েট। এগুলো সব ক্লাস 8-এ পড়েছি, নতুন কিছু পড়াচ্ছি না। এই ভর এবং ওজন এই দুটো আলোচনা করতে গিয়ে দেখলাম ভর কাকে বলে না, কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাকে বলা হয় তার ভর। একটা চক, সেটা চকের গুঁড়ো দিয়ে তৈরি, তার কেমিক্যাল ফর্মুলা আছে, তো সেই চকের গুঁড়ো এর মধ্যে যতটা আছে সেটাই হলো তার ভর। এটা
পৃথিবীতে থাকুক, চাঁদে থাকুক, মহাকাশে থাকুক, সবসময় এর ভরটা একই থাকবে। কিন্তু ভার কি না, এই বস্তুটা কি পৃথিবী যে বলের দ্বারা আকর্ষণ করে সেইটা হলো এই বস্তুর ভার বা ওজন। সেটা পৃথিবী পৃষ্ঠে একরকম, পাহাড়ের মাথায় গেলে একরকম, আরও উপরে গেলে আরও একরকম। তার মানে সেটা পাল্টে পাল্টে যায়। কেন পাল্টে পাল্টে যায়? আমরা দেখেছি, এটা ক্লাস 8-এই দেখেছি, যে কোনো বস্তুর ভর যদি m হয় তাহলে তাকে ওজন বার করতে গেলে কী করতে হয়? তাকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হয়। অভিকর্ষজ ত্বরণ এটা হলো সমুদ্র পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে সেটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু যদি অন্য কোনো জায়গায় যাওয়া হয় তাহলে এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারের মানটা পাল্টে যায়। তাহলে জি যদি পাল্টে যায় তাহলে mg পাল্টে যাবে, তাহলে ওজন পাল্টে যাবে। কিন্তু আমার এটা বক্তব্য না, আমার যেটা বক্তব্য যে ওজন কাকে বলে না, কোনো বস্তুকে পৃথিবী যে বলের দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে এক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক আছে, সেটা সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে। আর ভরের জন্য কোনো নির্দিষ্ট দিক নেই বা নির্দিষ্ট দিকের প্রয়োজন নেই। সেজন্য ভর হলো একটা স্কেলার রাশি আর ওজন হলো একটা ভেক্টর রাশি, অর্থাৎ মান এবং দিক উভয়ই আছে, সেটা হলো ভেক্টর রাশি, আর মান আছে দিক নেই, সেটা হলো স্কেলার রাশি। এইটা একটা ছোট্ট আলোচনা, তোদের বইতে স্কেলার ভেক্টরের ব্যাপারটা শুরুতে এইভাবে নেই। এরপরে যে বিষয়টা আলোচনা করব, যেটা আমরা শুরু করতে চাইছি, আচ্ছা আরেকটা জিনিস একটু বলি, যে আরেকটা বিষয় বলি, যে কোনো একজন বস্তু, কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি, সে এ বিন্দু থেকে বি বিন্দুতে সরল রেখা বরাবর গেল, এ থেকে বি এর দিকে। তাহলে এ বি এটা একটা পরিমাপ করতে পারবো, মাপতে পারবো, স্কেল দিয়ে মাপা যাবে। আবার ওই বস্তুই এরকম করে গেল, এরকম করে গেল, তাহলে এই যে, বা এটা আলাদা করে বলা যাক, আলাদা করে বলার দরকার নেই, এখানেই বলি যে এ থেকে বিতে গেল, সে এরকম করে গেল। তাহলে এই ক্ষেত্রে যখন গেল, দেখা গেল তার দিক পাল্টে যাচ্ছে, নির্দিষ্ট দিক নেই। তাহলে এখানেও একটা দূরত্ব সে অতিক্রম করেছে। এই যে এ থেকে বি বক্র এইভাবে গেল, এইটাকে আমরা বলছি অতিক্রান্ত দূরত্ব। এটা এর পরে যখন নিউটনের গতিসূত্র চ্যাপ্টার পড়বো তার আগে এগুলো নিয়ে আমরা আরেকটু ডিটেলে বলবো। এটা হলো অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দূরত্ব অতিক্রম করেছে কিন্তু দিক কোনো নির্দিষ্ট না। কিন্তু এই লোকটি এখান থেকে এখানে গেল, এ থেকে বি এর দিকে গেল, তাহলে দেখ তার দিকটা নির্দিষ্ট। এইটাকে আমরা বলছি সরণ। এটাকে ট্রাভেল ডিস্টেন্স বলে। সরণের ইংরেজিটা মনে রাখবি, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা হলো সরণ। এই যে এই দুটো আবার একজোড়া একটা স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এটা স্কেলার রাশি কেন? এর মান আছে, এটা তো মাপা যায়, জানিস তো। এটা কিরম করে মাপা? একটা সুতো বা তারকে এই বরাবর ফেলবো, তারপর সেই তারটাকে বা সুতোটাকে একটা স্কেলের উপর বসিয়ে সোজা করে আমরা তার দৈর্ঘ্যটা মেপে নেব। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আবার একটা জিনিস মনে পড়িয়ে দিই, যে আমরা পড়ছি পরিমাপ, তাহলে এই বিষয়গুলো মেপে নেব, এই কথাগুলো এখন বলা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু আমরা ক্লাস 8 পর্যন্ত এইরকম বহু পরিমাপের বিষয়, তাদের একক, এ সম্পর্কে আমরা জেনে এসেছি। কিন্তু আমরা এখন এই চ্যাপ্টারে সেগুলো সম্পর্কে একটু বেশি করে হয়তো জানব। এরপর আমরা এ থেকে বি সোজা যাচ্ছি, তাহলে এ থেকে বি সরলরেখা বরাবর যাচ্ছি, নির্দিষ্ট দিক আছে এ থেকে বি এর দিকে, তাহলে এর একটা মান আছে, মাপলেই পাবো, আর একটা নির্দিষ্ট দিক আছে, তখন এটাকে আমরা বলছি সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি অতিক্রান্ত দূরত্ব হলো একটা স্কেলার রাশি, কিন্তু সরণ সেটা হলো একটা ভেক্টর রাশি। তাহলে এইরকম আমি আরও দুটো স্কেলার এবং ভেক্টরের উদাহরণ দিলাম। এবং আমরা এইরকমভাবে এই বিজ্ঞান বইটাই যখন শেষ করব তখন দেখব আমরা অন্তত গোটা 10 স্কেলার, গোটা 10 ভেক্টর রাশির নাম আমরা জেনে যাব, এবং কেন তারা স্কেলার, কেন তারা ভেক্টর, সেগুলোও আমরা বুঝে যাব। কিছু ব্যতিক্রমও আছে, যে সবসময় মান আছে, দিক আছে, তা সত্ত্বেও সেটা স্কেলার রাশি নয়, এরকমও উদাহরণ আছে। সেই উদাহরণ আমরা দেবো, কিন্তু এক্ষুনি সেটা দিয়ে মানে বিষয়টা জটিল করছি না, একটু পরে। এরপরে আমরা এই পরিমাপের বিষয়টাতে আসছি, যে তাহলে কোনো একটা বিষয়কে পরিমাপ করতে গেলে, বা কোনো একটা রাশি, পরিমাপের কথা পরে ভাবছি, যে কোনো একটা রাশিকে প্রকাশ করতে গেলে, ধর এই যে সরণের কথা বললাম, এখান থেকে এখানে গেল, এই যে সরণটা ধর 10 মিটার, এরকম করে তো লিখতে হবে। 10 মিটার মানেটা কি? 10 মিটার মানে একটা সাংখ্য মান আছে, আর তার পাশে যেটা আছে এটা আমরা এতদিনে সবাই জেনে গেছি যে এটাকে বলা হয় একক। তাহলে 10 এটা হলো সাংখ্য মান, আর এটা হলো একক। কিন্তু এই সাংখ্য মানটার মধ্যে একটা বিষয় লুকিয়ে আছে। কি না, এটা হলো 10 × 1 মিটার।
তার মানে আমার এককটা কি, এককটা হচ্ছে মিটার, মিটার মানে আসলে 1 মিটার, এককটা হচ্ছে 1 মিটার। তার মানে আমি একটা মানকে প্রমাণ ধরে নিয়েছি, তারপরে আমি তার সঙ্গে তুলনা করে কোন একটা জিনিসকে পরিমাপ করছি। ধরেন এইটা আমার 1 মিটার, তাহলে এইটা 1 মিটার, এবার এর 10 গুণ হবে, তবে তো সেটাকে আমি 10 মিটার বলবো, এইটাকে আমি ধর 10 মিটার বলছি, তাহলে এটা এর 10 গুণ, এটা এরকম করে দেখা গেল এটা হয়তো 10 গুণ হচ্ছে, কত হলো 1 2 3 4 5 6 7 8 9, এই 10 গুণ ধর, এটা ধর 10 গুণ। তাহলে এইটা যদি 1 মিটার হয়, তাহলে এর ক্ষুদ্রতম মান, সুবিধাজনক মান, যেটাকে আমি প্রমাণ হিসেবে ধরে নিয়েছি, সেটা কত, সেটা হচ্ছে 1 মিটার। তাকে আমি 10 গুণ করেছি, তবে আমি 10 মিটার পেয়েছি, মানে আমি যে রাশিটা মেপেছি সেটা এর 10 গুণ। তো এই যে 1 মিটার, এইটাকে আমরা বলছি একক। তাহলে কোনো একটা রাশি পরিমাপ করতে গেলে তার একটা সুবিধাজনক মানকে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ছোট মান হয়, ক্ষুদ্রতম মান কোনো বইতে লেখা থাকতে পারে, সুবিধাজনক মানকে প্রমাণ হিসেবে ধরে নিতে হয়, স্ট্যান্ডার্ড, তাকে ইংরেজিতে বলে স্ট্যান্ডার্ড। তারপর সেই রাশিটা ওই প্রমাণের কত গুণ, এক্ষেত্রে রাশিটা প্রমাণ মানের কত গুণ, 10 গুণ, তাহলে ওটা 10 মিটার। যদি হাফ গুণ হয় তাহলে হাফ মিটার হবে, ওই প্রমাণ মানের অর্ধেক হয় তাহলে এটা হাফ মিটার। যদি এই দূরত্বটা এইটুকু হতো তাহলে সেটাকে আমরা হাফ মিটার বলতাম। তাহলে সবটাই কার ভিত্তিতে হচ্ছে না, আমি যে ক্ষুদ্রতম বা ছোট বা সুবিধাজনক মানটাকে ধরে নিয়েছি প্রমাণ বলে, তার ভিত্তিতে এই ক্যালকুলেশনটা হচ্ছে। এই ক্ষুদ্রতম সুবিধাজনক প্রমাণ যে মানটি আমরা ধরেছি সেটাকে আমরা বলছি একক, সেটাকে আমরা বলছি একক। তাহলে পরিমাপ করতে গেলে মাপবো কোনো একটা জিনিস, ও দাঁড়িপাল্লায় মাপলে 10 কেজি হয়, তাহলে 10টা তো একটা মান এবং কেজি, তার মানে কি 1 কেজি হলে যতটা হতো তার 10 গুণ ওখানে দেওয়া আছে, এবং সেটা তার জন্য আমি হয় 10টা 1 কেজির বাটখারা ব্যবহার করছি বা 5টা 2 কেজির বাটখারা ব্যবহার করছি, কিন্তু দোকানে তো সেরকমভাবে করা হয় না, একটা 10 কেজির বাটখারা ব্যবহার করা হয়, অর্থাৎ 1 কেজি বাটখারার 10 গুণ একটা বাটখারাকে সেখানে ব্যবহার করা হয়। সেগুলো আমরা আরেকটু যখন যন্ত্র, পরিমাপের যন্ত্র সম্পর্কে আলোচনা করব, তখন এইগুলো সম্পর্কে আরেকটু পরিষ্কার ধারণা হবে। তাহলে আমরা পরিমাপ করতে গেলে একক প্রয়োজন, সেটা বুঝলাম, এবং সেই একক কাকে বলে সেটা নিয়ে আলোচনা করলাম। এরপর দেখা যায় বা দেখা গেছে এতদিন ধরে আলোচনা করে বিজ্ঞানীরা দেখেছেন যে কতকগুলো রাশির একক, সেই রাশিগুলো হচ্ছে এই রকম: দৈর্ঘ্য, ভর আর সময়। এগুলো কি? এগুলো হচ্ছে ভৌত রাশি। দৈর্ঘ্য লেংথ, ভর মাস এবং সময় হচ্ছে টাইম। এই যে রাশিগুলো, এই রাশিগুলো একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। এই রাশিগুলোর একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে ভর গুণ করলাম, তাকে সময়, ভর গুণ করলাম তাহলে সময় পেলাম, এরকম কখনো হবে না। বা দৈর্ঘ্য স্কোয়ার করলাম, তাকে ভর দিয়ে ভাগ করলাম তাহলে সময় পেলাম, এইটা কখনো হবে না। সেই জন্য এই রাশিগুলো পরস্পরের প্রতি কোনো নির্ভরশীল নয়, কিন্তু এই রাশিগুলো দিয়ে অন্য এককগুলো তৈরি করা যায়। এই এককগুলোকে, এই রাশিগুলোকে বলা হয় মূল রাশি, এবং এদের এককগুলোকে বলা হয় মূল একক। এদের এককগুলোকে বলা হয় মূল একক, ইংরেজিতে বলে প্রাইমারি ইউনিট। ইংরেজিতে এদেরকে বলা হয় প্রাইমারি ইউনিট। তো এইটা, এরপরে যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটে মূল রাশির কথা আমি বলেছি, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে মূল এককের সংখ্যা আরও বেশি, এবং তখনই ওই স্ট্যান্ডার্ড, দ্য ইন্টারন্যাশনাল যে একক, যেটাকে আমরা এসআই পদ্ধতির একক বলি, যেটা আমরা এখন সবসময় ব্যবহার করি, সেই পদ্ধতির একক, সেটা নিয়ে এরপরেই আমরা আলোচনা করব। তাহলে আমি দেখলাম যে দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটে রাশির মানে মধ্যে মানে বিশেষত্বটা কি না, এরা পরস্পরের উপর নির্ভরশীল নয়। দুটো রাশি থেকে অন্য রাশিটাতে যাওয়া যাবে এরকম নয়, কিন্তু এদেরকে দিয়ে অন্য রাশি তৈরি করা যাবে। এই ধরনের রাশিগুলোকে আমরা বলি মূল রাশি, এবং এদের যে একক সেগুলোকে আমরা বলি মূল একক বা মৌলিক একক বা প্রাথমিক একক। এগুলোকে প্রাথমিক এককও বলা হয়। এদের এককগুলোকে ইংরেজিতে এদেরকে বলা হয় প্রাইমারি ইউনিট। তো এই প্রাইমারি ইউনিট আপাতত, আবার বলছি, প্রথমেই মানে বেশি উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। প্রথমে আমরা এই তিনটে প্রাথমিক এককের কথা বলছি। কীরকম ব্যাপারটা না, এদের থেকে দেখ, এবার ধর ক্ষেত্রফলের একক।
ক্ষেত্রফলের একক। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তা প্রস্থও তো একটা দৈর্ঘ্য, তার মানে এটা আসলে কি? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যকে দুবার গুণ, মানে দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য গুণ করলাম, তাহলে কি পাবো? ক্ষেত্রফল। তার মানে ক্ষেত্রফলের এককটা সহজেই আমরা দৈর্ঘ্য থেকে বার করতে পারি। তাহলে ক্ষেত্রফলের এককটা পেলাম কোত্থেকে? দৈর্ঘ্যের একক থেকে। এই জন্য ক্ষেত্রফলের এককটাকে আমরা বলছি লব্ধ একক। মূল এককগুলো থেকে যে এককগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় লব্ধ একক। এদেরকে বলা হয় ডিরাইভড ইউনিটস। এদের এককগুলোকে বলা হয় ডিরাইভড ইউনিটস। তাহলে একটু জায়গা করি যে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য, ভর ও সময় এই তিনটে রাশি দিয়ে আমরা অন্য অনেক একক তৈরি করতে পারছি। কিরকম? আয়তন। আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তোরা যা পড়েছিস এটা ঘনকের আয়তন কিরকম হয়, ইন্টু উচ্চতা। তা দৈর্ঘ্য, প্রস্থও একটা দৈর্ঘ্য, উচ্চতাও একটা দৈর্ঘ্য, তাহলে এটা কি হলো? দৈর্ঘ্যের কিউব। তাহলে আয়তনের যে একক সেটা কি একক? না, লব্ধ একক। অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য এই তিনবার গুণ করলে আমরা আয়তনের একক পাচ্ছি। আবার ধর বেগ। বেগ মানে তোরা জানিস যে একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, তার মানে সরণ, তার মানে অ্যাকচুয়ালি সরণ। এগুলো আমরা পড়বো এর পরে। আমাদের তোদের পূর্ব জ্ঞান ক্লাস 8-এ, সেখান থেকে আমি বলছি। তাহলে বাই সময়, তার মানে আসলে কি? দৈর্ঘ্য বাই সময়। তাহলে এটা কি? দৈর্ঘ্য বাই সময়, মানে দৈর্ঘ্যের একক এবং সময়ের একক। যদি আমরা দৈর্ঘ্যের একককে সময়ের একক দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো বেগের একক। তাহলে বেগের এককও একটা লব্ধ একক। তাহলে এইরকম বেশিরভাগ একক লব্ধ একক, অর্থাৎ যাদেরকে আমরা মূল এককগুলো বা প্রাথমিক এককগুলো থেকে পাই। আপাতত আবার বলছি, তিনটি মাত্র মূল এককের কথা আমরা বলেছি: দৈর্ঘ্য, ভর এবং সময়। এরা মূল রাশি। তাহলে দৈর্ঘ্যের একক, ভরের একক এবং সময়ের একক, এই তিনটে হলো মূল একক বা প্রাথমিক একক। বাকি সমস্ত এককগুলো এই এককগুলি থেকে পাওয়া যায়। একটার সঙ্গে আরেকটা গুণ, একটার সঙ্গে আরেকটা ভাগ, তিনবার গুণ, দুবার গুণ, সেগুলো আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখালাম। এরপর যে বিষয়টা বলবো যে তাহলে দেখছি পরিমাপের জন্য এককের প্রয়োজন। কোনো একটা ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে তার একটা সুবিধাজনক ক্ষুদ্রতম মানকে আমরা প্রমাণ হিসেবে ধরে নিই। তারপর ওই ভৌত রাশিটা যখন মাপি তখন ওই মানের সঙ্গে তুলনা করি। অর্থাৎ ছোট্ট যে মানটা ছিল তার কত গুণ বা কত ভাগ সেই বলে আমরা ব্যাপারটাকে লিখি। যেমন উদাহরণ দিয়েছিলাম যে 10 কেজি, তার মানে ওটা আসলে 1 কেজির 10 গুণ। 1 কেজিটা হচ্ছে আমাদের একক। কেজি মানে কিসের একক? ভরের একক। তারপর আমরা দেখলাম যে এই মূল এককগুলো থেকে লব্ধ একক তৈরি করা যায়। আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। এরপরে এককের পদ্ধতি। প্রাথমিকভাবে শুরুতে তিনটে এককের পদ্ধতি, এটা হচ্ছে সিজিএস, এফপিএস এবং এমকেএস। তো সিজিএস, এখানে দেখ দৈর্ঘ্যের একক, ভরের একক এবং সময়ের একক, তাদের যে ইনিশিয়ালগুলো অর্থাৎ প্রথম যে অক্ষরগুলো সেগুলো দিয়ে এটা বলা হয়েছে। কীরকম? সেন্টিমিটার, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এটা হলো সিজিএস ইউনিট পদ্ধতি। এবার হচ্ছে এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড, আর এটা হলো মিটার কিলোগ্রাম সেকেন্ড। তাহলে দৈর্ঘ্যের একক, ভরের একক এবং সময়ের একক, যে তিনটে মূল এককের কথা আমি প্রথমে বলেছি আপাতত এখনো পর্যন্ত, তাদের নামের আদ্যক্ষরগুলো দিয়ে আমরা এই এককের পদ্ধতিগুলো নামকরণ করেছি। তাহলে এখানে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এখানে এফ ফর ফুট, পাউন্ড আর সেকেন্ড, আর এখানে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। এবার মানে আমাদের চারপাশের দিকে তাকালেই বুঝতে পারি যে এই একক পদ্ধতিটা আমরা এখন আর ব্যবহার করি না। আসলে এটা ব্রিটিশ পদ্ধতি।
আগে ব্রিটিশরা আমাদের দেশে রাজত্ব করেছে বা পৃথিবীর অনেকগুলো জায়গাতে তারা রাজত্ব করেছে একটা বড় অংশে, এবং সেখানে তাদের যে পদ্ধতি সেগুলো চালিয়েছে। তো সেই জন্য ফুট, পাউন্ড, সেকেন্ড এগুলো ব্যবহার করেছিল। একটা জিনিস লক্ষ্য কর যে সময়ের এককটা এখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ড। পাউন্ড আমরা এখনো ব্যবহার করি। এই বড়দিন গেল, আমরা কেক কেনার সময় 1 পাউন্ডের কেক, হাফ পাউন্ডের কেক এরকম আমরা কিনতাম। আবার পাউরুটি দোকানে গেলে এখনো পর্যন্ত আমরা ওই যে ব্যাপারটা সেটাকে রেখেছি, যে আমরা বলি হাফ পাউন্ড পাউরুটি দিন, কোয়ার্টার পাউন্ড পাউরুটি দিন, বা 1 পাউন্ড পাউরুটি দিন। এনিওয়ে, এই একক পদ্ধতিটাকে আমরা ব্যবহার করি না, তার বদলে ব্যবহার করি সিজিএস বা এমকেএস। বোঝা যাচ্ছে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, মিটার কিলোগ্রাম সেকেন্ড। এই এককগুলোর সুবিধা কি না, আমরা জানি যে কেজি, কিলোগ্রাম, এখানে ধর গ্রাম, তাহলে গ্রাম থেকে কিলোগ্রাম বা কিলোগ্রাম থেকে গ্রামে যেতে কেজিতে দেওয়া আছে, তাতে গ্রামে যেতে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। আবার গ্রামে আছে, তাকে কেজিতে যেতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে খুব সহজে 1000 দিয়ে ভাগ। আরও তো আছে জানিস, ডেসি, সেন্টি, মিলি, এদিকে থাকবে ডেসি, সেন্টি, মিলি, এদিকে ডেকা, হেক্টো, কিলো। তো এই যে ছোট একক বা বড় একক, তাদের মধ্যে সম্পর্কটা খুব সহজ। কি হয়, 10 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ, বা 10,000 দিয়ে গুণ, বা ওইগুলো দিয়ে ভাগ করলেই তার আগের একক বা তার পরের এককে যাওয়া যাবে। সেই জন্য এই এককটাকে আমরা ব্যবহার করি, এবং এটাকে বলা হয় মেট্রিক পদ্ধতির একক। এই এককগুলো নিয়েই আমরা সবসময় চলছি। কিন্তু আমাদের এখন যে বিষয়টা ভাবতে হবে সেটা হচ্ছে যে এই যে এমকেএস পদ্ধতিটাকে, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড এগুলো হলো মূল রাশির একক, এরপর এটাকে এক্সটেন্ড করা হলো। এক্সটেন্ড করা হলো কীরকম না, আমরা দেখছিলাম যে আয়তনকে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য করে আয়তন পাওয়া গেল, দৈর্ঘ্য বাই সময় করে, দৈর্ঘ্যের একক বাই সময়ের একক করে বেগ পাওয়া গেল, বা দৈর্ঘ্যের একক বাই সময়ের এককে স্কোয়ার করলে ত্বরণ পাওয়া যাবে। ত্বরণের কথাটাও ক্লাস 8-এ ত্বরণ সম্পর্কে শুনেছিস, বা অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে জানিস, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এদের থেকে অনেকগুলো একক পাওয়া যাচ্ছে। কিন্তু এরকম করতে করতে দেখা গেল যে আরও কতগুলো একক আছে, তারা কিন্তু এইগুলো থেকে পাওয়া যাচ্ছে না। তখন সেই এককগুলো মূল একক হিসাবে যুক্ত হলো। কি কি তাহলে রইল, অর্থাৎ ভরের একক কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, এরপরে দেখা গেল তাপমাত্রার একক কেলভিন, তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা। দীপন প্রাবল্য ব্যাপারটা কি, তাপমাত্রা জানিস, তড়িৎ প্রবাহ মাত্রা ইলেকট্রিক কারেন্ট সেটা সম্পর্কেও জানা আছে। ক্যান্ডেলা ব্যাপারটা কি না, কোনো একটা জায়গায় আমি আলো জ্বেলেছি, ধর এখানে একটা আলো জ্বেলেছি, বাকি কোথাও আলো নেই, একটা আলো জ্বেলেছি, তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে কতটা আলোক শক্তি গিয়ে সেই দূরত্বে যেতে পারছে, সেইটার একটা হিসেব করার জন্য এই ক্যান্ডেলা এককটাকে ব্যবহার করে। এটা এসছে ক্যান্ডেল থেকে, মোমবাতি। মোমবাতি জ্বালিয়ে অনেক আগে বাতি শক্তি বলা হতো, অর্থাৎ একটা মোমবাতির যা আলো তার যদি 1000 গুণ আলো হয় তাহলে সেটাকে 1000 বাতির আলো বলা হতো, বা 500 গুণ আলো হয় তাহলে সেটা 500 বাতির আলো বলা হতো। তাহলে ক্যান্ডেলা এটা হলো দীপন প্রাবল্যের একক, এবং পদার্থের পরিমাণের একক সেটা হচ্ছে মোল। এই 7টাকে মূল একক হিসেবে গ্রহণ করে যে একক পদ্ধতিটা তৈরি হলো সেটা হলো এসআই সিস্টেম অফ ইউনিটস, স্ট্যান্ডার্ড দ্য ইন্টারন্যাশনাল। তার আগে পরে কতগুলো কথা আছে, ফরাসি কথা আমার অত খেয়াল মনেও নেই, বইতে লেখা আছে দেখবি সুন্দর করে, প্রয়োজন নেই। ইন্টারন্যাশনালি যে এককটাকে ব্যবহার করা হয় সেটা হলো এইটা। এর সঙ্গে আরও দুটো একককে ব্যবহার করা, কিন্তু তোকে যদি মূল এককের কথা বলবি তখন এই 7টা এককের কথাই বলবি। তখন সেটা হচ্ছে রেডিয়ান আর স্টেরেডিয়ান। রেডিয়ান আর স্টেরেডিয়ান। কিন্তু আমরা মূল একক, এসআই পদ্ধতিতে মূল একক কটা না, এই 7টা এককের কথাই বলবো। মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, কেলভিন, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, মোল। ভর নয়, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা বা উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ। আর এইটা হলো কোণের একক,
আর এইটা হলো ঘন কোণের একক। রেডিয়ান কোণের একক আর স্টেরেডিয়ান হলো ঘন। ঘন কোণ মানে কীরকম? ঘন কোণ মানে এই ধর আমি মশলা মুড়ির একটা কোনো একটা জায়গাতে যদি একটা প্যাকেট বানানো হয়, যে ধর এটা করলাম, এটা দিয়ে এটা মশলা মুড়ির প্যাকেট বানানো, এই যে মশলা মুড়ির প্যাকেট বানালে 3 ডাইমেনশনালি একটা কোণ পাওয়া গেল। এখানে এই যে 3 ডাইমেনশনালি যে কোণটা পাওয়া গেল এটাকে আমরা বলছি ঘন কোণ। আর কোণ তো ঠিক আছে, কোণ অ্যাঙ্গেল তো বুঝিস সবাই। এই ঘন কোণের একক স্টেরেডিয়ান আর কোণের একক রেডিয়ান, এগুলোকেও মূল এককের মধ্যে ফেলা হয়। কিন্তু যখন এসআই পদ্ধতিতে মূল এককগুলোর কথা জানতে চাওয়া হবে তখন আমরা এই 7টা মূল এককের কথা বলবো। এটা হলো মূল একক, বারবার বলছি। কিন্তু রাশিগুলো কি? এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হলো ভর, এটা হলো সময়, এটা হলো তাপমাত্রা বা উষ্ণতা, এটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা, এইটা হলো দীপন প্রাবল্য, আর এইটা হলো পদার্থের পরিমাণ। এই 7টা হলো মূল রাশি। শুরু করেছিলাম 3টে দিয়ে, তারপরে এক্সটেন্ড করলাম। এই 7টা হলো মূল রাশি আর এই 7টা হলো মূল একক, তাদের এককগুলো। এইটা মানে এই আলোচনাটা এখানে শেষ হলো। এরপরে যে বিষয়টা বলতে চাইছি, যে তার মানে আমরা কি দেখছি, যে দৈর্ঘ্য, ভর, সময়, বল, ত্বরণ, সরণ, অতিক্রান্ত দূরত্ব, কাজ ইত্যাদি যে ভৌত রাশিগুলো তাদের একক আছে। এবার কতগুলো আবার আছে, যেমন একটা রাশি বলি, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। সেটা হলো আপেক্ষিক গুরুত্ব, ইংরেজিতে তাকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি। এই আপেক্ষিক গুরুত্ব ব্যাপারটা কীরকম না, ধর কোন একটা বস্তু, এটা একটা বস্তু, ভারী বস্তুই ধরে নে, ধর এটা লোহার, তাহলে সুবিধা হবে। তো এটা লোহার মানে কি, এটাকে যদি জলে ফেলা হয় তাহলে এটা জলে ডুবে যাবে, তার মানে এটা জল অপেক্ষা ভারী। তো এইবার এই বস্তুটার একটা ভর আছে, ওজনও আছে। ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলেই ওজন হয়। কাজে এর যা ভর আর এর তো একটা আয়তন আছে, এই বস্তুটার একটা আয়তন আছে, আয়তন বার করা যায়। সেই সম আয়তন জলের যা ভর, জলটা এর থেকে হালকা, জলের যা ভর তাদের অনুপাতটাকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব। তার মানে আপেক্ষিক গুরুত্ব মানে কোনো বস্তুর ভর ডিভাইডেড বাই সম আয়তন জলের ভর। এখানে কিছু কারেকশন করার দরকার হতে পারে, সে অত জটিলতা এখন যাচ্ছি না। জলের উষ্ণতা কত ইত্যাদি ইত্যাদি থাকতে পারে, সহজভাবে যে কোনো বস্তুর ভর ডিভাইডেড বাই সম আয়তন জলের ভর। এটা ভরের বদলে ওজন দিলেও কিছু এসে যেত না, যে ওজন মানে তো আসলে এখানে জি দিয়ে গুণ, তাহলে উপর নিচ জি তো কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে কোনো বস্তুর ভর বাই সম আয়তন জলের ভর, এইটাকে আমরা বলছি কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব। তো তাহলে উপরেও ভর, তার একটা একক আছে, নিচেও জলের ভর, তার একটা একক আছে। এই দুটোকে যদি আমরা ক্যান্সেলস আউট হয় তাহলে এটার কোনো এককবিহীন রাশি হয়ে যাবে। তার মানে সব রাশিরই যে একক থাকবে, এরপরে দেখব পারমাণবিক ভর, আণবিক ভর ইত্যাদি অনেকগুলো রাশি আছে, প্রতিসরাঙ্ক ইত্যাদি বেশ কিছু রাশি আছে, এগুলো বই থেকে দেখে তোকে ঠিক করতে হবে। আপেক্ষিক গুরুত্ব, এই রাশিগুলোর পরিমাপ করা যায়, কিন্তু এগুলো এককবিহীন রাশি। পরীক্ষাতে একটি এককবিহীন রাশির নাম লেখো, বা কয়েকটা রাশির নাম দিল, এদের মধ্যে কোনটি এককবিহীন, এমসিকিউ দিল, এরকম পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। তাহলে এইটা ছিল আরেকটা পার্ট, যে পরিমাপ পড়লাম, ভৌত রাশি পড়লাম, একক পড়লাম, তারপরে এককবিহীন রাশিও আছে যেটা পরিমাপ করা যায় কিন্তু একক নেই তার। নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একক কি বলা যেতে পারে, সঠিক
এককের ব্যবহার। ব্যাপারটা কি বোঝাতে চাইছি আমি? সঠিক এককের ব্যবহার কোন একটা জিনিস পরিমাপ করতে গেলে। ধর এই চকটার দৈর্ঘ্য, এই চকটার দৈর্ঘ্য বলতে গেলে আমি কিসে বলবো? সেন্টিমিটারে বলবো, মিলিমিটারেও বলতে পারি, কিন্তু এর দৈর্ঘ্য কখনো কিলোমিটারে বলবো কি? তো কিলোমিটারে বলতে গেলে সেটা বেশ একটা বিদঘুটে জিনিস হবে। আবার এখান থেকে চাঁদের দূরত্ব, সেটা কি আমি সেন্টিমিটার বা মিলিমিটারে বলবো? তাহলে সেটা একটা অনেক বড় রাশি হবে এবং সেটা বেশ কষ্টকর হবে। তাহলে সেখানে কিলোমিটার বা তার থেকেও কোনো বড় একক যদি আমরা পড়তে পড়তে দেখি যদি থাকে, তাহলে সেই এককগুলো নিয়ে আমরা সেগুলো বড় দূরত্ব মাপার জন্য ব্যবহার করতে পারি। তাহলে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ছোট জিনিস মাপার জন্য দৈর্ঘ্যই মাপবো। ধর দৈর্ঘ্য মাপছি, তাহলে ছোট জিনিস মাপার জন্য ছোট একক এবং বড় জিনিস মাপার জন্য বড় একক আমরা ব্যবহার করব, এবং সেই তার উদাহরণগুলো আমরা দেওয়ার চেষ্টা করলাম একটা দুটো। এবার কি ধরনের একক ব্যবহার করব সেইটা আমি বলি। তো এইটা করতে গেলে প্রথমে ধর আমরা বলছি মিটার, মিটার এটা দৈর্ঘ্যের একক। এবার এই মিটারের থেকে হাজার গুণ, হাজার গুণ মানে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 মানে হাজার গুণ। 10 টু দি পাওয়ার 3 মিটার যখনই হলো তখন এটা কি হলো? কিলোমিটার। তখনই এটা কি হলো? কিলোমিটার। তার মানে এখানে আমি এখানে মিটার দিয়ে বলছি, কিন্তু এখানে যে রাশিটাকে মানে প্রিফিক্স হিসেবে, প্রিফিক্স মানে আগে যেটা বসানো হলো সেটা হলো কিলো। কোনো একটা জিনিসের হাজার গুণ, এইটা হলো একক মিটার, তার হাজার গুণ করা হলো তখনই সেটা কিলোমিটার হলো, তো কিলো প্রিফিক্সটা যোগ হলো। এবার হাজার ভাগ, হাজার ভাগ মানে 1/10 টু দি পাওয়ার 3 মিটার, মানে আসলে 10 টু দি পাওয়ার -3 মিটার। এগুলো শিখতে হবে এবার, যে 10 টু দি পাওয়ার -3 মানে 1/10 টু দি পাওয়ার 3 বা 1/1000। এইটা আমরা এরপরে আর বলবো না, এরপরে মানে শুধু এইরকমই লিখবো, এগুলো আর লিখবো না সবসময়। তখন সেটাকে আমরা বলছি মিলিমিটার, তখন সেটাকে আমরা বলছি মিলিমিটার। তার মানে কোনো একটা এককের যদি হাজার গুণ হয় তখন তার সঙ্গে কি প্রিফিক্স লাগাবো? কিলো, তার আগে বসাবো কিলো এককটার আগে। আর যদি হাজার ভাগ হয় তাহলে বা 10 টু দি পাওয়ার -3 গুণ হয় তখন তার আগে কি প্রিফিক্স লাগাবো? মিলি। তাহলে এরপরে মিলির পরে যেটা আছে 10 টু দি পাওয়ার -6, যখনই এইটা এই এককটা হবে, ধর মিটারই বললাম, তখনই এটা হবে মাইক্রো, তখন এটা হবে মাইক্রো। এরপর 10 টু দি পাওয়ার -9 যখন বসালাম, দেখ ব্যাপারটা দেখ, হাজার দিয়ে ভাগ, তারপরে হাজার দিয়ে ভাগ মানে একের পিঠে 3টে শূন্য, এটা একের পিঠে 6টা শূন্য, 1/, একের পিঠে 6টা শূন্য, 1/, একের পর 9টা শূন্য। এইটা যখন হবে তখন সেটাকে আমরা কি বলবো? ন্যানো। এরপর 10 টু দি পাওয়ার -12, তখন সেটাকে আমরা বলবো পিকো। মানে যাই এককটা আছে সেটা পিকো মিটার হতে পারে, পিকো হার্জ হতে পারে, অন্য পিকো ফ্যারাড হতে পারে, এরকম অনেক অন্যান্য বিভিন্ন রকম। আমি শুধু তার প্রিফিক্সটা বলছি, যে এককটা আছে তার আগে কী লাগাবো। 10 টু দি পাওয়ার -12 মিটার। এবার যদি 10 টু দি পাওয়ার -15 হয়, এটা পরীক্ষাতে খুব আসে, তখন সেটাকে বলা হয় ফেমটো। মিটারের ক্ষেত্রে সেটাকে বলা হয় ফেমটোমিটার, আর এককটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ফার্মি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা একক তার 10 টু দি পাওয়ার -3 গুণ মানে হাজার দিয়ে ভাগ, সেটা মিলি, -6 মাইক্রো, -9 ন্যানো, -12 পিকো, -15 ফেমটো। এরপরে যদি কিছু থাকে নিজেরা একটু বই দেখে বা গুগল সার্চ করে এর পরের 2-3টেও বার করতে পারবে। এবার এদিকে 10 টু দি পাওয়ার 6 হলে হয় মেগা। তাহলে 10 টু দি পাওয়ার 9 সেটাকে আমরা বলছি গিগা, 10 টু দি পাওয়ার 12 সেটাকে আমরা বলছি টেরা। আমরা এখন তো কম্পিউটার ব্যবহার করি সবাই, তাতে আমরা ওই কম্পিউটারের হার্ড ডিস্ক কত সেইগুলো গিগাবাইট বা টেরাবাইটে আমরা ব্যবহার করি। তাহলে কোনো একটা একক, আমরা এখানে দৈর্ঘ্যের একক মিটার দিয়ে বলেছিলাম, এটা কম্পাঙ্কের একক হার্জ হতে পারতো। যা যে কোনো এককেরই বড় একক এবং ছোট একক কীরমভাবে পাওয়া যায়, এবং সেই এককগুলোকে আমরা ছোট পারমাণবিক দূরত্ব মাপার জন্য তখন ফার্মি মাপবো, পরমাণুর ভিতরের যে দূরত্বগুলো সেগুলো মাপার জন্য ফার্মি মাপবো। কিন্তু আবার অনেক দূরের একটা দূরত্ব মাপার জন্য, ধর এখান থেকে দিল্লির দূরত্ব, তাহলে কিলোমিটার মাপবো। আবার মহাকাশে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দূরত্ব মাপার জন্য বিভিন্ন একক ব্যবহার করা হয়। তার মধ্যে একটা এককের কথা বলি, সেটা হচ্ছে
আলোকবর্ষ। আলোকবর্ষ কেন এটা বললাম না, এটা নিয়ে প্রশ্ন হয়। লাইট ইয়ার অর্থাৎ আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে, ভালো করে 1 বছরে যতটা, তার মানে এটা কি, এটা আসলে দূরত্ব। আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে এটা হলো দূরত্ব। তা দূরত্ব যখন, তাহলে এটা আসলে কি, দৈর্ঘ্য, তার মানে এটা হলো মূল একক। তাহলে এটা আলোকবর্ষ মূল একক, সময়ের একক নয় কিন্তু। এমনিতে বছর, বর্ষ সেটা কিসের একক, আমার বয়স এত বছর, তাহলে সেটা কিসের একক, সময়ের একক। কিন্তু আলোকবর্ষটা সময়ের একক নয়, সেটা দূরত্বের একক অর্থাৎ দৈর্ঘ্যের একক। এরপরে যে বিষয়টা আমি জাস্ট একটুখানি বলছি, ওটা পরে সবগুলো নিয়ে আরেকদিন বলবো, সেটা হচ্ছে এই যে এককগুলো, এই এককগুলো নেওয়া হলো কেন। যে ধর কোনো একটা জায়গাতে আমি ধর জামার ছিট কিনতে গেছি, যেটা আমি ক্লাসে বলি, জামার ছিট কিনতে গেছি, তো ওর কাছে একটা কাঠি আছে, সেটা হচ্ছে এইরকম, তো সেইটা ধর মিটার, তো সেই মিটারের জন্য আমরা সেই কাঠিটাকে ব্যবহার করব, সেটা ছোট, তাহলে সেই মিটার তো 3 মিটার লাগবে কোনো একটা ছিট, তা 3 মিটার ওই কাঠিটা দিয়ে মেপে তোকে 3 মিটার দিল। কিন্তু তোর কাছে যে কাঠিটা আছে সেটা এত বড়, তাহলে সেইটা তো ওটা 3 মিটার হবে না, দেখা গেলো 1.5 মিটার হচ্ছে, তোর কাঠিটা 1.5 মিটার হচ্ছে, তাহলে ভয়ঙ্কর গন্ডগোল হবে গোটা পৃথিবীতে। তো এই গন্ডগোলগুলো মেটানোর জন্যই প্রত্যেকটা রাশির একটা সুবিধাজনক মানকে একক হিসেবে ধরে নেওয়া হয়েছিল, এবং সেইগুলো পৃথিবীর বিজ্ঞানী মহল, প্যারিস, ফ্রান্সের প্যারিস, সেখানে ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স আছে, সেখানে এই যে স্ট্যান্ডার্ড এককগুলো, স্ট্যান্ডার্ড মানে কোনগুলোকে প্রমাণ ধরবো, এই এককগুলোর প্রমাণগুলো রাখা আছে। যেমন দৈর্ঘ্য একক মিটার, এটা কি করা হয় না, ওই যে ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, সেখানে একটা প্লাটিনাম ইরিডিয়ামের একটা দণ্ড আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা আছে, তার দুটো দাগের মধ্যে দূরত্বটাকে বলা হচ্ছে 1 মিটার। গোটা পৃথিবীতে ওই দূরত্বটাই 1 মিটার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি ধাতব দণ্ড কম বেশি হতে পারে, কিন্তু ওই দূরত্বটা হচ্ছে, ওই যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 1 মিটার। তেমনি ভরের একটা চোঙ আছে, সেই চোঙটাকে রাখা হয়েছে, সেটা হচ্ছে 1 কিলোগ্রাম। তো এইরকমভাবে প্রমাণ এককগুলোকে ওই যে প্যারিসের ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সে রাখা আছে। কিন্তু ইদানিংকালে এই এককগুলোর যে প্রমাণ মান, সেগুলো আর এইরকম প্লাটিনাম ইরিডিয়াম দণ্ড, প্লাটিনাম ইরিডিয়াম চোঙ, তার ওজন, তার দৈর্ঘ্য, এইরকম দিয়ে করা হয় না। এগুলো সব প্রাকৃতিক রাশির ভিত্তিতে, প্রাকৃতিক রাশি মানে প্রকৃতিতে পাওয়া যায় যে বিষয়গুলো, যেগুলো একটা চোঙ, ধাতব চোঙ, তার তো জং পড়ে বা ক্ষয় হয়ে সেটা তো চেঞ্জ হয়ে যেতে পারে, তখন তো সেটা 1 কেজি থাকবে না, বা দৈর্ঘ্যটা কম বেশি হতে পারে, তখন সেটা 1 মিটার থাকবে না। সেই জন্য প্রকৃতির বিভিন্ন বিষয়ের সাহায্য নিয়ে এই এককগুলোর যে স্ট্যান্ডার্ড প্রমাণ মানের এককগুলোর পরিবর্তন করা হয়েছে। সব থেকে শেষে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কিলোগ্রামের পরিবর্তন। তো এইগুলো নিয়ে আমি আলাদা করে একদিন বলবো। সেই অর্থে এই এককটা বোঝার জন্য বা সেটাকে ফিজিক্সে কাজে লাগানোর জন্য এটা খুব বেশি প্রয়োজন এই মুহূর্তে নেই, কিন্তু এর একটা কি বলে সায়েন্টিফিক ভ্যালু, মানে ঐতিহাসিক বা সায়েন্সের ইতিহাসে তার একটা ভ্যালু আছে, এবং সেটা কেন করা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব একদিন। আপাতত আমি অন্যভাবে এগোই। তাহলে আমি দেখলাম, এটা বলতে বলতেই মনে করেছিলাম যে আলোকবর্ষ সেটা হলো বছর, বর্ষ এটা সময়ের একক এমনিতে, কিন্তু আলোকবর্ষ দূরত্বের একক, লাইট ইয়ার। 1 বছরে আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই বেগে আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে বা যতটা দৈর্ঘ্য অতিক্রম করে সেটাকে আমরা বলি আলোকবর্ষ। তো সেই আলোকবর্ষের যে হিসেব, সেটা আমরা অনেক দূরে দূরে থাকা বস্তু, অর্থাৎ আমার পৃথিবী থেকে অনেক দূরে একটা তারা আছে, অনেক দূরে একটা নীহারিকা আছে, একটা নক্ষত্র আছে, তাদের যে দূরত্ব সেইগুলো আমরা আলোকবর্ষ দূরত্বে মাপি। এর থেকেও অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আছে। এই যে এককগুলো, এগুলো আমি সব এখানে আলোচনা করব না, বইতে অনেকগুলো এককের কথা বলা আছে। সেই এককগুলো পারসেক বলে একটা একক আছে, এই এককগুলো বই থেকে দেখে তোরা তৈরি করবি, কিন্তু মূল নীতিটা কি সেইটা যেন জানা থাকে। তো এইটা ছিল মোটামুটিভাবে আমাদের পরিমাপ ও এককের প্রথম দিকের আলোচনা। আর 2-1টা আলোচনা করে আজকের আলোচনাটা আমি শেষ করব। সেটা হচ্ছে যে আমি কতগুলো
স্ট্যান্ডার্ড রাশি যেগুলো ব্যবহার করা হয় খুব একটা দুটো, তাদের একক নিয়ে আলোচনা করব। প্রথম বলি ঘনত্ব। ঘনত্ব মানে ভর বাই আয়তন। সংজ্ঞা বললে কি বলা হয়? একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। তাহলে ঘনত্বের একক কি হবে? না এই দিকটার যা একক ভরের একক ডিভাইড বাই আয়তনের একক। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? গ্রাম। আর আয়তনের একক কি? সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার ঘন সেন্টিমিটার, এইটা হলো ঘনত্বের একক। আর এসআই পদ্ধতিতে কি হবে? এটা হলো সিজিএস পদ্ধতি। এমকেএস পদ্ধতিকে এক্সটেন্ড করে আমরা কোন পদ্ধতিতে গেছি? এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে এটা কি হবে? কিলোগ্রাম পার আয়তনের একক কি? মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, মানে মিটার কিউব। তাহলে কিলোগ্রাম পার ঘনমিটার বা কিলোগ্রাম পার মিটার কিউব, এটা হলো আয়তনের এসআই একক, ঘনত্বের এসআই একক। আর গ্রাম পার ঘন সেন্টিমিটার, এটা হলো ঘনত্বের সিজিএস একক। আবার ধর চাপ, কেমনভাবে একক বার করব? চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তার আগে বলের একক, এরা ক্লাস 8-এর একদম প্রথমে একদম শুরুতে আমরা পড়েছি, নিউটনের গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়েছি। বলের একক সিজিএস পদ্ধতিতে বলের একক কি? ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। আর ক্ষেত্রফলের একক আমরা জানি সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, তাহলে ডাইন পার বর্গ সেন্টিমিটার। ডাইন পার বর্গ সেন্টিমিটার, এটা হলো ইংরেজি বাংলা মিশিয়েই লেখা হয়েছে। ডাইন পার বর্গ সেন্টিমিটার, এটা হলো সিজিএস পদ্ধতিতে চাপের একক। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তাহলে বল বাই ক্ষেত্রফল, এটা হলো চাপ। আবার এসআই পদ্ধতিতে এটা হচ্ছে নিউটন, পুরো বাংলায় লিখছি, বাই মিটার স্কোয়ার। নিউটন পার বর্গ মিটার, এইটা হলো চাপের একক, বা নিউটন পার মিটার স্কোয়ার, এটা হলো চাপের একক এসআই পদ্ধতিতে। এটাকে, এর একটা নাম আছে, এটাও আমরা ক্লাস 8-এ জেনেছি, এটাকে বলা হয় পাস্কাল। এটাকে বলা হয় পাস্কাল। তাহলে দুটো রাশি, ভৌত রাশির, তাদের একক কেমন হয় সেটা আমরা দেখলাম। এবং তাদের যদি সংজ্ঞাটা জানা থাকে, তাহলে এই দিকের একক বার করলেই এই দিকের এককটা বার করা যাবে। এখন আমরা ছোট ছোট করি, পরবর্তীকালে এগুলো আর একটু বড় বড় করে জানব। নেক্সট ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে পড়ব, আপাতত এই পর্যন্ত আমাদের আলোচনাটা রইল। নেক্সট ক্লাসে যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে যে মাত্রা, ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশির মাত্রা এবং পরিমাপ, অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপ করব কি করে, ঘনত্ব পরিমাপ করব কি করে, ভর পরিমাপ করব কি করে, তাদের যন্ত্রগুলো কি, সেই যন্ত্রের কিছু বিবরণ বা বর্ণনা বা তাদের কিছু বৈশিষ্ট্য, এইগুলো নিয়ে আমরা নেক্সট আলোচনা করব। আর একদম শেষে আমি বললাম যে ওই যে মূল এককগুলোর কথা বলছি, ওদের প্রমাণ মান আছে, সেই প্রমাণ মানগুলো নিয়ে একটু আলোচনা করব। সেটা সেই অর্থে দারুণ গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এককের পদ্ধতি, মাত্রা, পরিমাপ, মানে যন্ত্র, কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করব, এইগুলো প্রয়োজনীয়। এবং বেশ কিছু টিপিক্যাল মানে বিশেষ পরিমাপ কেমনভাবে আমরা করব, এটি খাতার বইয়ের পাতার বেদ কিভাবে নির্ণয় করব, হ্যাঁ, একটা অসম আকৃতির বস্তুর আয়তন কিভাবে নির্ণয় করব, ঘনত্ব কিভাবে নির্ণয় করব, এইগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। আপাতত এই পর্যন্ত আমার আজকের প্রথম ক্লাস।